বিগত ফ্যাসিস্ট সরকারের যে সন্ত্রাসী সংগঠন, এরা ওই দিন থেকেই মুসলিম শব্দ উধাও করে দিল। ওদের যে প্যাড, ওদের যে কর্মসূচি লেখতো সলিমুল্লাহ হল, মুসলিম দিত না। ফজলুল হলেও একই অবস্থা। অঞ্চলের সিংহ পুরুষ যাকে আমরা বলি, স্যার সলিমুল্লাহ মুসলিম, ওনার নাম গন্ধ পর্যন্ত নাই। বিগত 17 বছর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার নামটা নেওয়া পাপ ছিল, এরকম একটা অবস্থা। হঠাৎ করে সিদ্ধান্ত হলো আমি থাকতাম সলিমুল্লাহ মুসলিম হলে, যে সলিমুল্লাহ মুসলিম হলে মুসলিম নামটা বাদ দিতে হবে। কেন? এই মুসলিম নামটা নাকি একটা উগ্রবাদকে মিন করে, সাম্প্রদায়িক। বুঝছেন কথাটা? এটা নাম হবে কি? সলিমুল্লাহ হল, মুসলিম রাখা যাবে না। এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো 2টা হল নিয়ে তাদের অ্যালার্জি শুরু হলো। আরেকটা হচ্ছে ফজলুল হক মুসলিম হল, ওটাতেও রাখা যাবে না, হবে ফজলুল হক হল। আমরা প্রতিবাদ করলাম। এই প্রতিবাদের কারণে ছাত্রলীগ নানাভাবে আমাদের ওই সময় হেনস্থা করেছে। তো শেষমেশ প্রাতিষ্ঠানিকভাবে তারা করতে পারেনি। কিন্তু আমরা দেখতাম ছাত্রলীগ বিগত ফ্যাসিস্ট সরকারের যে সন্ত্রাসী সংগঠন, এরা ওই দিন থেকেই মুসলিম শব্দ উধাও করে দিল। ওদের যে প্যাড, ওদের যে কর্মসূচি লেখতো সলিমুল্লাহ হল, মুসলিম দিত না। ফজলুল হলেও একই অবস্থা। তো এইভাবেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের জাতিসত্তার উপরে, আমাদের যে স্পিরিট, আমাদের মুসলমানদের যে স্পিরিট, সেই জায়গায় তারা আঘাত এনেছিল। একবারেই আমাদের প্রাণ কেন্দ্রে আমরা প্রতিবাদ করেছি। আজকে তো আমাদের এই অঞ্চলের সিংহ পুরুষ যাকে আমরা বলি, স্যার সলিমুল্লাহ মুসলিম, স্যার সলিমুল্লাহ, ওনার নাম গন্ধ পর্যন্ত নাই। বিগত 17 বছর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার নামটা নেওয়া পাপ ছিল, এরকম একটা অবস্থা। মিলাদ মাহফিল আলোচনাটা হবে দূরে থাক। কিন্তু আফসোস, দুঃখ, কষ্ট, আজকের যিনি সরকার, এই সরকার দায়িত্বে আসার পরে আমাদের বিশ্বাস ছিল আমাদের সিংহ পুরুষ যারা, সেই একে ফজলুল হক থেকে শুরু করে আমাদের স্যার সলিমুল্লাহ, আমাদের ওই সৌরার্দি সাহেব বা বাংলাদেশের যারা অগ্রগামী, এদেরকে যথাযথভাবে সম্মান করবে, এদেরকে আমরা স্মরণ করব, এদেরকে আমরা আমাদের ইতিহাসের যে মূল স্পিরিটের জায়গায় নিয়ে আসা, এই কাজগুলো করা দরকার ছিল। কার্যত পক্ষে এগুলো আমরা আসলে খুব একটা লক্ষ্য করছি না। তো এই জন্যই আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আজকে বাংলাদেশ মুসলিম লীগ আওয়াজ তুলেছে, আমাদেরকেও তুলতে হবে, সবাইকে তুলতে হবে। আমরা সঠিক ইতিহাস জানতে চাই, সঠিক ইতিহাস আগামীর প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। আমরা আর ওই ভ্রান্ত ইতিহাসের মধ্যে থাকতে চাই না। কিন্তু ইন্ডিয়া বরাবরই আমাদের এই জায়গা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে। শেষ করব, কারণটা কি জানেন? ব্যাখ্যা দিতে গেলে অনেক লং টাইম লাগবে, একবারে শর্ট করে বলি। কারণ ইন্ডিয়া ভালো করেই জানে যে বাংলাদেশের নাগরিকরা, এরা যদি সঠিক ইতিহাসে, সঠিক ঐতিহ্যের মাধ্যমে গড়ে ওঠে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে, তাহলে আমরা আমাদের যে নাটাই, এটা আর ওই ঢাকার বুকে চালাতে পারবো না। 17 বছর তাই চালিয়েছে। আজকে বাংলাদেশে যে মাদক, এই মাদকের 99% ইন্ডিয়া থেকে সাপ্লাই হয়। 1% আছে কোথায় থেকে? মায়ানমার থেকে। এবং ইন্ডিয়ার প্রায় 90% মাদকের কারখানা আপনারা খোঁজ নিয়ে দেখবেন ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোয়। এবং এই মাদকের সবচাইতে বড় কনজিউমার বা কাস্টমার কারা জানেন? বাংলাদেশের তরুণ বয়সের তরুণীরা এবং তরুণরা। বড় ভোক্তা কিন্তু আমরাই। আপনারা দেখবেন মাঝে মাঝে আপনার সামনে আপনার নাতির বয়সী হাফ প্যান্ট পরে বেড়াই, সিগারেট, বিড়ি, গাঁজা, ইয়াবা, ফেন্সিল খাই, অনেক আছে। এটা ইন্ডিয়া পরিকল্পিতভাবে গড়ে তুলেছে। কারণ ইন্ডিয়া জানে যে এই বাংলাদেশের নাগরিকরা ওই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে, স্বশিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে, এরা আর মাদক সেবন করবে না। আর মাদক সেবন না করলে ইন্ডিয়ার বাজার ধস নামবে। এই জন্য এটা করেছে। তো আজকে এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামিক কৃষ্টি কালচারটা তুলেই দিয়েছে। আমরা ছোটবেলায় পড়তাম নবী রাসূলের কাহিনী, 4 সাহাবীর জীবনী ইত্যাদি, এগুলো নাই। ইসলাম শিক্ষা বইকে পাল্টে তারা জানি কি নাম দিয়েছে? নৈতিক শিক্ষা বোধ হয়। আর নৈতিক শিক্ষার নামে জানিয়ে আসছে আস্তাগফিরুল্লাহ, আর নাই বলি আমরা। তো এইভাবে কি কেমনে সম্ভব? তো যাই হোক, আর ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমাদের আওয়াজ একটাই হবে, আল্লাহ সুযোগ দিয়েছেন, আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে এবার এই বাংলাদেশকে আমরা জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। ফ্যাসিবাদ
স্বৈরতন্ত্র, চাঁদাবাজ, টেন্ডারবাজের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আওয়াজ তুলতে হবে। এই বিগত 17 বছরের যে ধান্দাবাজির রাজনীতি, এই রাজনীতি যাতে আগামীতে কেউ করতে না পারে, তার জন্য আমাদের এখনই সময় আওয়াজ তোলা। সুতরাং বাংলাদেশের নাগরিকরা অনেকবার জীবন দিয়েছে, 71-এ দিলাম, 90-এ দিলাম, 25 সালে আবার দিলাম। আমরা আজীবন এভাবে জীবন দিতে দিতে আমরা কিয়ামত পর্যন্ত চলে যাব, এটা হতে পারে না। তাই এবার সুযোগ আসছে পরিবর্তনের। পরিবর্তন করতেই হবে, যে যাই বলেন। নির্বাচন নিয়ে মানে একবারে জিকির তুলি। হ্যাঁ, নির্বাচন প্রয়োজন, তবে সংস্কারও প্রয়োজন। একসাথে বলেন যে আগে সংস্কারটা করেন সুন্দর করে, তারপরে নির্বাচনটা তাড়াতাড়ি দেন, কিন্তু ওটা বলবে না। তো যাই হোক, আমরা এই জন্যই বলেছি প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যান, এটাই আমাদের বক্তব্য। কিন্তু সংস্কারবিহীন কোনো নির্বাচন এদেশে হতে পারে না, একবারে ক্লিয়ার কাট বক্তব্য। আল্লাহ হাফেজ।